আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৫০। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। খাওয়া দাওয়া শেষে ফুপিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথ শিশুদের খাওয়া দাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পরপর মেঘেদের দেখছে। পাশে বসতেই ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বললেও মিনহাস তেমন কথা বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখে মিনহাস দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছু বলতে পারছে না। মিনহাস গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটার ঠিক মাঝখানে এম অক্ষর লেখা ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম। সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন একটা কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথা ভাববে। কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ ছিটিয়ে আছে। আবির আসার পর মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজে, মেঘকে দেওয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেওয়া গোল্ডের ব্যাসলেট, ফুপিদের দেওয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসল, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডের হিজাব, ঠোঁটে করা লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূমিকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায় জর্জরিত। তানভীরের অন্তরতম অচল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সব উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কূপে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসতে, রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শোধালো, তোমরা কি যেতে পারবে? তামিম ওপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে, ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনলে কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পেছনে আবির, আবিরের থেকে কিছুটা দূরে মেঘ, মেঘের পিছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের কাছাকাছি যেতেই মেঘের গ্রাউন্ড থেকে বের হওয়া সুতোর সঙ্গে জুতার শটান আটকে গেছে। ড্রেসে টান পড়তে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে, উফ। শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্র আবির ঘুরে দু কদম এগিয়ে এসে মেঘের দু কাঁধ ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, কি হয়েছে তোর? কোথাও ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাস সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝতে পারার আগে আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতোয় সুতা আটকেছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতাসহ মেঘের পা আবিরের হাঁটুর ওপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পার ওপরে ওঠানোতে মেঘ কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাস, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতো থেকে মেঘের ড্রেসের সুতো খুলে দিচ্ছে। তানভীর এতক্ষণে পিছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলে উঠল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতোয় আটকে ছিল নাকি পায়ের ব্যথাও পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পায়নি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলে মাথায় লাগতো।
বন্যা অবাক চোখে আবিরকে দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। হুম। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতে পার্স, ফোন, আবিরের দেওয়া আংটির খালি বক্স আবির নিজ হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘ ও আবিরের কথা মতো দু হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকেছে কিনা তা দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাসকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তামিম চোখের ইশারায় প্রশ্ন করল, কি? মেঘের যে কোনো সমস্যা এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই কিছু বোঝার আগে আরেকজন দায়িত্ব পালন করে ফেলেছে। মিনহাস তামিমের দিকে তাকিয়ে ভুরু গোটালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি তাই বুঝালো। নিচে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসল। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ের ওপর সন্দেহ হচ্ছে। তোর হচ্ছে না? মেঘ মুচকি এসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। কারণ ওনার আচরণ কেমন জানি, একদম অদ্ভুত। এই যে দেখলে এত যত্ন নিচ্ছে, একটু পরে দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভুরুকুসকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর উনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলে আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দেব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। উনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে উনাকে না পেলে মরে পেতনি হয়ে উনাকে মেরে ফেলবো। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও উনাকে আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেস্টু বলে কথা। তোকেও মেরে আমার কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগলি হয়ে গেছি। আবির ভাই পাগল হলে পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে। মিনহাজ মিষ্টিরা মেঘেদের একটু পিছনেই ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্ত স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরো বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজের রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনে হাজির হলো। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্স গাড়িতে রেখেছি, আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতে আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এইসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনেছে, আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতো বা বাইক কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমদের উদ্দেশ্যে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখের ইশারা দিল। সন্ধ্যা পার হয়ে গেছে। এ অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তার উপর আবিরও বলে গেছে। এখন মিষ্টিরা কিছু বললে তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে।
মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামালো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যিই ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে। যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপরে যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘেরা এক একটা ভাই বোন ঘাড় তেরার সেরা। ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়ল না। অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, তেমন কিছু না। কিন্তু? তাহলে কিসের কিন্তু? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপর এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতে দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালামের উত্তর দিতে দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না। যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও, ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীর এবার রাগী স্বরে প্রশ্ন করল, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়েছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যিই কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করছো? না। তো? এমনি চলে যাব। তানভীর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা। মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। চলো, আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠ ঢেলে বলল, ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা খেতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টিতে চোখ পড়তে তানভীরের অভিব্যক্তি বদলে গেছে। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্ত কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্ত কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যা বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসা পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দিয়ে দেই? কেন? আমার আংটি লাগবে না। আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন। কেন? আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট দিয়ে আমি কি করব? আপনিই যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে। বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো? খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানা অনামিকা আঙুল থেকে আংটিটা খুলে হাতের তালুতে নিতেই আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক বাদ দে।
অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরো শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি আমিই ফেলে দেই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। অকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করেছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে গেছে। আঙুলের দিকে তাকাতে আবির ভাইয়ের আংটি পরানো দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে। কিন্তু ফুপিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজেই আংটিটা পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবে পূর্ণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকে মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এ অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না। ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজের সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পল ভাবে মিশে, এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডিরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড, গোল্ডের গিফট ভিড়ে তাদের আমাদের অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মানে ডায়মন্ড গোল্ডের গিফটের ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাস চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখেছিস? মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখেছিলি মেঘ নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস। তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়ব। সারা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের ওপর ক্রাশ খাইছে। এ কথা বলা মাত্রই মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনহাজও সেই সঙ্গে বলেছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথাটা ফাটাবো বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা একটানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খেকির দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমার হাতে আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাস কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস? কাল আমাদের সামনে নিজ হাতে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছেন? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিনহাজ বিরক্তির স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরলে বিয়ে হয় না। মেঘ ভেংচি কেটে বলল, আমায় এত কিছু বোঝাতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হবে। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরো গেছে। মেঘের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে। মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবির রাগান্বিত মুখব্বির দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া? আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া?
আবির ভারী কণ্ঠে বলল, ওরা পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়। ভালো লাগছে না আমার। তানভীর এক পা এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে ৮-১০ হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমিই পাঠাইছিলাম। কি বলে আবির দাঁড়াতে তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেইন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগে আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে ২-৩টা থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি চিৎকার করেছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে সুধান, এই কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? মেঘ মিমও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টার স্বরে বলল, আহা গো, আসছে তার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করছে তার জন্য সারাদিন পেটানো দরকার। কি করছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করেছে? খুব বড় অপরাধ করে ফেলেছে? মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কিরে, কি করছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজায় হাত দিয়েছিলাম। বলে তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হোস শুধু, তোর খবর আছে। মালিহা খান সচেতন কণ্ঠে বললেন, আবির কি হচ্ছে এসব? কিছু না। তানভীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না। তোদের যা মন চাই কর। ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকনিতে এসে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছুই করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন, যে খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি। আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। ১০-১২ দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজেছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়ে ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়ও আমি ভুলতে পারি না। এত যত্ন এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। আবির হঠাৎই সিক্ত আঁখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়, ওকে হারানোর ভয়। সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেও বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে ভিড়ভিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়দিন পর তোমাকেই রুম থেকে বের করে দেবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভুরু কুঁচকে শুধালো, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনোই অভিমান করি না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, খুঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খুঁটো দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না। যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি। তানভীর হেসে বলল,
তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবোও না। তোর ইচ্ছে হলে ২৪ ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ আমি অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না। তানভীর রাশভারী কণ্ঠে বলল, হয়েছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে না। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফট ভরা একটা বক্স ছিল। এক সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাস পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতে মিনহাস প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিয়েছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরো বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথা থেকেই বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস? দূর, আমি ব্লক দেইনি। জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত ২ দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দিব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিচ্ছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ। তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টে প্রথম আইডিটাই মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকি নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দেই, ওর মন চাইলে রিপ্লে করে, আর না চাইলে করে না। ২ দিন ভার্সিটি বন্ধ ছিল, আমি ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজে দিয়েছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে গেছি খেতে। খেয়ে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিও নি, আর এমন কোনো মেসেজ দেখিও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডি পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডিটা কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাঠাইছিলি পরে? না। তাহলে তানভীর ভাই? মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না, ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিছিল। বন্যা, মিষ্টি, মিনহাস সবাই স্তব্ধ হয়ে গেছে। মিষ্টি এরপর মৃদু হেসে বলল, মেঘ রে, তুই শেষ। মিনহাসকে ৩০ মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে। তার মানে তোর আবির ভাই তোকে সর্বক্ষণ চোখে চোখে রাখছে। যাহ, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। আগামী কালকে থেকে ইনশাল্লাহ একসাথে ২টা করে পর্ব আপলোড দিব। মানে ৫১, ৫২, ৫৩, ৫৪ এইভাবে। আমার আবার জোড়া জোড়া পর্ব ছাড়া বেজোড়া পর্ব দিতে কেমন জানি লাগে। যেমন ৫৪, ৫৫ কেমন জানি হয়ে যায়। ওইজন্য আমি এভাবে দেওয়ার জন্য আজকে একটা পর্ব ছাড়লাম। যাই হোক, আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। তোমরা যদি এখনো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে রেসপন্স করো। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।